আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আগামীকালের মধ্যে জবাব না পেলে ৮ দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। অন্যদিকে লাইসেন্স বাতিলের উদ্দেশ্যে সরকারের পাঠানো নোটিশ বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবী শিশির মনির জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন সহ সংশ্লিষ্টরা যোগ দেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, বিদেশ থেকে আমদানি কমিয়ে দেশে অ্যাম্বুলেন্স তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কথা বলেন ৮ দিন হাসপাতালের ইস্যু নিয়ে। জানান, রোববারের মধ্যে জবাব না পেলে নেওয়া হবে ব্যবস্থা। অকারেন্স তো হয়েছে, ৬টা বাচ্চা তো মারা গিয়েছে। সম্পূর্ণ আইন সিদ্ধ রূপে আমরা তাকে শোকজ করেছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। অন্যদিকে সকালে রাজধানীর মগবাজারে একটি হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ আইনিভাবে মোকাবেলা করা হবে। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিশ ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবেন, আইনগতভাবে মোকাবেলা করবেন। যে আইনের অধীনে তারা এই নোটিশ দিয়েছেন ওই আইন অনুযায়ী এটাকে মোকাবেলা করা হবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী। এ সময় ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে হাসপাতালটি বন্ধ না করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ফলে হতে পারে রক্তক্ষরণ, এমন আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত। ২ সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুরু হচ্ছে বর্ষা মৌসুম, আর রাজধানীতে উদ্বেগ বাড়ছে ডেঙ্গু নিয়ে। নগরবাসীর সুরক্ষার জন্য মৌসুমের শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করেছে ২ সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক র্যালির আয়োজন করে, যেখানে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ডেঙ্গু প্রতিরোধে কর্পোরেশনের বাইরে পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয় সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। এতে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, প্রয়োজনে আইন প্রয়োগ করে জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেয়ার। জনগণের সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে আমরা সরকারে আসার পর থেকেই নানাবিধ কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচিগুলোতে জনগণের সম্পৃক্ততা থেকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করছি। রাজধানীর রবীন্দ্র সরোবরে ৩ মাস ব্যাপী বিশেষ মশা নিধন ও সচেতনতা অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে। ঢাকা মহানগরীতে ৭৫টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। ২৮টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। মাত্র অল্প কয়েকটা আছে যেখানে ঝুঁকিপূর্ণ না। অনুষ্ঠানে অংশ নিয়ে সবথেকে বেশি আশঙ্কার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, চিকিৎসকদের সংখ্যা অনুযায়ী এবার ডেঙ্গুর রূপ হতে পারে ভয়ঙ্কর। ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হেমোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ।
ঝুঁকি এড়াতে আগামী 2-3 দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে সাকিবুর রহমান, RTV, ঢাকা। দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, বাস্তবায়ন কৌশল এবং দেশব্যাপী কর্মসূচি পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, দ্বিপক্ষীয় এই বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামীকালের বাজেট অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল 3টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকে শুরু হয় এ সভা। এতে সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাজেট অধিবেশনের কৌশল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু নীতি তৈরি নয়, শহরের বাসিন্দারা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অনেক প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গা দূষণমুক্ত করার জন্য কোনো প্রকল্প না থাকায় আক্ষেপ জানান তিনি। নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট চলছে এই ঢাকা নগর জেলা, কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে? এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের বারো নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। যে কোনো সময় সম্প্রসারিত হতে পারে মন্ত্রিসভা। রদবদলের গুঞ্জন রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনাতে এমন পদক্ষেপ নিতে পারে সরকার, যদিও বিষয়টি এখনও নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে। বিস্তারিত শামীম চৌধুরীর রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গেল 17 ফেব্রুয়ারি 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক গতিশীলতা আনতে ইতোমধ্যে রদবদলও হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ে। তবে এবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো এবং জনবান্ধব কর্মসূচির কার্যকারিতা বাড়াতে আবারও সম্প্রসারিত হতে যাচ্ছে বর্তমান মন্ত্রিসভা। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাসেরও জোরালো সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল ও সম্প্রসারণে প্রবীণ ও ত্যাগী নেতাদের নাম রয়েছে আলোচনার শীর্ষে। পূর্ণমন্ত্রী হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি টেকনোক্রেট কোটায় আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নাম। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে পদ পেতে পারেন আজিজুল বারী হেলাল, শহীদুল ইসলাম বাবুল ও আমিরুল ইসলাম খান আলিম। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল এবং শাহরিন ইসলাম তুহিনের নামও রাজনৈতিক মহলে বেশ আলোচিত।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের গত কয়েক মাসের কর্মদক্ষতা ও কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের পারফরমেন্স দেখছেন, প্রত্যেকের উপর নির্দেশনা রয়েছে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতার মাধ্যমে সর্বোচ্চ জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে দেশের সেবা করে যাওয়া, এবং ওনার মূল্যায়নের উপর ভিত্তি করেই হয়তো ভবিষ্যতে সরকার পরিচালনায় যারা রয়েছেন সংযোজন বিয়োজন পরিবর্তন কী হবেন, এটি একান্তই ওনার এবং বিএনপি একটি দল হিসাবে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন, সরকারে যারা গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছেন, ওনাদের সামগ্রিক একটি সিদ্ধান্ত। নতুন পুরাতনের সমন্বয়ে মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল সরকারের কার্যক্রমে গতি আনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথকে সুগম করবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান জানিয়েছেন, অল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি। সচিবালয়ে জ্বালানি সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিদ্যুতের দাম বাড়লেও সরকার ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। ৬৫% গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়েনি বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে, সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে 5 টাকা করে। আসলে 5 টাকা মূল্য বৃদ্ধির পরও আবারও বলে রাখি, বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে ৪১,০০০ কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে 65% আমরা বের করে নিয়ে আসছি, যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিছু বের করে নিয়ে আসছি। এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন ঝুঁকি এবং ই-সেফটি ব্যবস্থাপনা জোরদারে সরকার কাজ করছে। এ লক্ষ্যে জাতীয় নীতিমালার খসড়া প্রণয়নে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আহ্বান জানিয়েছে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফেক নিউজ মোকাবেলা বিষয়ক এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর বিস্তৃত প্রভাব মোকাবেলায় কার্যকর সমাধান ও বাস্তব উদ্যোগ গ্রহণের তাগিদ দেন মন্ত্রী। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কথা বলি তাহলে এখন সীমান্তের নিরাপত্তার চেয়েও কিন্তু আপনার ডিজিটাল অ্যাক্সেস এর মধ্যে যে ঝুঁকি আছে, সেটা কিন্তু আরো অনেক বড় হয়ে দেখা দিয়েছে। যে সরকারকে এই বিষয়ে আপনারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান খসড়া দিতে পারেন, এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমি খুব অধীর আগ্রহে এই ধরনের সমস্যার বিশ্লেষণের চাইতেও সমাধানের একটা খসড়া পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব শ্রেণীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, বর্তমান সংকট মোকাবেলায় সরকার একটি নতুন অর্থনৈতিক মডেল নিয়ে কাজ করছে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করা। দুপুরে রাজধানীর সেডাপ মিলনায়তনে এক আলোচনায় সভায় তিনি কথা বলেন। এই সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বেসরকারি খাতে বিনিয়োগে বাধাগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে এবারের বাজেটে। গোলটেবিল আলোচনায় বক্তারা অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ ও কৃষি খাতের পুনর্গঠনের আহ্বান জানান। চেতনাবাজি যারা করেছিল, তারা যেভাবে আমাদেরকে নুজ্জ করে দিয়ে গেছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, এবং এখনও চেতনাবাজি করছে, যা ফাঁকা বলি এবং যেগুলো হচ্ছে উন্নয়নের যে ফানুস, সেটা তো ফেটে গেছে।
তো সেইখান থেকে আমরা আসলে মুক্তিযুদ্ধের যে সচেতনা সেদিকে যেমন যাব, সাথে সাথে বারবার যে গণ অভ্যুত্থানের অর্থাৎ অধিকার প্রিয় মানুষের সেই পরিকল্পনা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তারই প্রতিফলন ঘটবে আগামী বাজেটে। দেশের 5টি সীমান্ত দিয়ে নতুন করে বিএসএফ এর পুশিন প্রতিহত করেছে বিজিবি। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করে বিজিবি। দিনাজপুরের হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় 5 নাগরিককে পুশিনের চেষ্টা করলে বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়। ঠাকুরগাঁয়ের নারী ও শিশুসহ 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পতাকা বৈঠকের পরও পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে জিরো লাইনে অবস্থান করছে শিশুসহ 10 জন। এতে সীমান্তে টহল জোরদারের পাশাপাশি মাইকিং করা হচ্ছে। এদিকে পুশিনে ব্যর্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে 28 জন, লালমনিরহাট থেকে 33 জন এবং নওগাঁ থেকে 17 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। আর ঝিনাইদহের মহেশপুর সীমান্তের প্রতিটি চেষ্টায় প্রতিহত করার দাবি বিজিবির। পুশিন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার কথা জানিয়েছে বিজিবি। আমরা বিজেপির সাথে অনেক পাবলিক, আমরা গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছি। হঠাৎ শুনছি যে রাত 3টার ধারে ওরা 6 জন নাগরিক পাঠিয়ে দিয়েছে, আমাদের এলাকার মধ্যে ঢুকে দিয়েছে। তো আমরা ইন্ডিয়ার মধ্যে রাখেছি, আমরা প্রবেশ করতে দেবো না বাংলাদেশে। আমরা সারা রাত বিজেপির সাথে থাকি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমাদের সাথে। ওরা গেট খুলি পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছে, আমরা বাংলাদেশে আসতে পারিনি। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না, সাবধান, হুঁশিয়ার। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। তার কাটার বাইরে গেট খুলে যে লোক প্রবেশ করেছেন তা ভেতরে প্রবেশ করান। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ডাক হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। চলতি বছর বিভিন্ন দেশের মোট 68 জন শান্তিরক্ষীকেও মরণোত্তর এই পদকে সম্মানিত করা হয়। হানি ট্র্যাপের ফাঁদে ফেলে উবার চালক লোকমান সর্দারকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে 60 ফিট রোডের পিবিআই ঢাকা উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। বলেন, গত 30 মে কুড়িল থেকে নিখোঁজের 2 দিন পর তুরাগ নদী থেকে প্রাইভেট কার চালক লোকমান সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে পিবিআই জানতে পারে কথিত স্বামী স্ত্রী কিংবা ভাই বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে চালক ও তরুণদের টার্গেট করত এই হানি ট্র্যাপ চক্র। নারী সদস্যের মাধ্যমে লোকমানকে ডেকে নিয়ে মারধর করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়। পরে তাকে হত্যা করে গাড়ি ছিনতাই করে চক্রটি। গাড়িটা তারা ছিনতাই করবে এবং এই ধরনের কাজগুলো তারা করবে, এটা পরিকল্পনা গ্রহণ করে। ঈদের আগের দিনও তারা ট্রাই করেছিল, ফোনে দিয়েছিল, কিন্তু এই ছেলেরা বিজি থাকায় সে আসতে পারে নাই। ঈদের পরক্ষণেই 30 তারিখ মধ্যরাতে আসামি মিম ফোন থেকে তাকে ফোন দেয় এবং আসতে বলে। একটা পর্যায়ে তার ট্রাপে পড়ে সে গাড়ি নিয়ে ওখানে উপস্থিত হয় এবং ওখানে যাওয়ার পরে যে মিমের যে বন্ধুরা উৎপেতে ছিল তারা তাকে ধরে ফেলে এবং তাকে বিভিন্নভাবে মারপিট করতে শুরু করে। ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বেলা 11টায় মিরপুরে র্যাব 4-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, মোহাম্মদ এজাজুল হক রতন, নার্গিস বেগম ও মোহাম্মদ বাদল দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। এমন অভিযোগ পেয়ে র্যাব 4-এর
অভিযানিক দল অভিযুক্তদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল ঢাকার মিরপুর ও আশুলিয়ায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে এবং সংশ্লিষ্ট আলামত জব্দ করে। ভিকটিম ইমরান জানান, বিদেশে নেয়ার জন্য তার কাছ থেকে 22 লাখ টাকা আত্মসাৎ করেছিল আসামিরা। এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এবং আসামিদেরকে আমরা সংশ্লিষ্ট থানায় আমরা প্রেরণ করব এবং পরবর্তী আইও মামলার যে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তিনি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। টাঙ্গাইলে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো 144 ধারা চলছে। জেলার ভুয়াপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গুলিপ্যাঁচা গ্রামে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে। দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অর্ধশত দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। টানা 10 দিনের ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকরা। সকাল থেকে দল বেঁধে কাজে যোগ দেন শিল্পাঞ্চলের হাজার হাজার পোশাক শ্রমিক। এই সময় সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনেকেই। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কারখানাগুলোতে। এর আগে পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটে যান নিজ নিজ গ্রামে। ছুটি শেষে কাজে যোগ দিতে গতকাল সারাদিন ও গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন আশুলিয়া ও আশেপাশের এলাকাগুলোতে। জাতীয় মান উন্নয়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানী তেজগাঁয়ে BSTI এর ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী। তিনি আরও বলেন, অপ্রতুল জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও আধুনিক করে তোলা হবে। ভোক্তা সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে BSTI এর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন বলেও জানান মন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং উদ্ভূত সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে BSTI এর ল্যাবরেটরি সমূহকে আধুনিকায়নে প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। এভাবে আধুনিক প্রযুক্তি নির্ভর ল্যাবরেটরি নির্মাণ, শিল্পায়নের প্রসার বৃদ্ধি এবং মানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সিএনজি স্টেশন মালিকদের কমিশন 8 টাকা থেকে 13 টাকা 96 পয়সা করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটির নেতারা। জানান, বর্তমান মূল্যস্ফীতি, সরকারিভাবে ন্যূনতম মজুরি নির্ধারণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও পণ্যের ব্যয় বৃদ্ধির ফলে ব্যবসা পরিচালনায় হিমশিম খাচ্ছেন তারা। এ বিষয়ে বিগত দিনেও সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার তাগিদ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। বিদ্যুৎ খাতে উত্তরাধিকার সূত্রে দুর্নীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিএনপি কথা কাজের মিল রাখছে না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, অসামঞ্জস্য বাজেট করতে যাচ্ছে বিএনপি, যা জনগণকে রাজপথে নামতে বাধ্য করবে। সামাজিক খাতে বরাদ্দ দেয়া টাকা একক কার্ডের মাধ্যমে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সামগ্রিক বাস্তবতায় অর্থনীতিতে এখন অতিরিক্ত খরচের সুযোগ নেই জানিয়ে তারা বলছেন, একক কার্ডের মাধ্যমে দেওয়া হলে অর্থের অপচয়, দুর্নীতি ও হয়রানি বন্ধ হবে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃথক কার্ডের মাধ্যমে উপকৃত হবেন সাধারণ মানুষ, এগিয়ে যাবে গ্রামীণ অর্থনীতি। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ খাতে মোট 1,16,731 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলমান আছে ফ্যামিলি কার্ড, জটিল রোগের চিকিৎসা ও বিকল্প কর্মসংস্থানের জন্য বরাদ্দ। এছাড়াও বরাদ্দ আছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। সমন্বিত সুরক্ষা প্রকল্প, দারিদ্র্য নিরসন কার্যক্রম সহ বরাদ্দ আছে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত টিসিবি কার্ড ও ট্রাক সেল। আছে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং খাদ্য মন্ত্রণালয়ের চাল সহ নানা খাতের বরাদ্দ। এর বাইরে কাজের বিনিময়ে খাদ্য কাবিখা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য টিআর, খোলা বাজারে বিক্রির জন্য ওএমএস চাল, হতদরিদ্রদের জন্য 10 টাকা মূল্যের কার্ডের মাধ্যমে চাল সহায়তা কর্মসূচি। আসছে বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে চায় বিএনপি সরকার। এজন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। গত 15 বছরের ভঙ্গুর অর্থনীতি, সর্বোপরি অর্থনৈতিক বাস্তবতায় সামাজিক খাতে ব্যয় করতে সরকারকে সাবধানতার কথা বলেন অর্থনীতিবিদরা। অভিযোগ করেন বিদ্যমান ব্যবস্থায় একই ব্যক্তি একাধিক সুবিধা পাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে প্রকৃত দরিদ্রদের কেউ কেউ বাদ পড়ছেন। একটি কার্ডের আন্ডারেই যাতে পরিবারগুলো সহায়তা পায় সেটি যেন চেষ্টা করা হয়, কেননা নতুবা যে পরিমাণ ডুপ্লিকেশন হবে, যে পরিমাণ লিকেজ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো বন্ধ করা দরকার। কেননা রাজস্ব ক্ষয়ের পাশাপাশি যাতে অর্থের অপব্যবহার না হয় সেটিও নজর রাখা জরুরি। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও একক কার্ড করার পরামর্শ দেন। অলরেডি কিন্তু ভিজিএফ 1 কোটি কার্ডধারী আছে, ওদিকে প্রতিবন্ধীদের কার্ড আছে, মহিলাদের কার্ড আছে। আমাদের ইসে ছিল, সেই সময় আমরা চেষ্টা করেছি, পেছনে পারি নাই, যে সবগুলো একটা কম্প্রিহেন্সিভ একটা কার্ডে নিয়ে আসা, যেটা ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক, IMF বহু আগে বলছিল যে তোমরা অন্য দেশের মতো করো না, একটা কার্ড। আপনার আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি কার্ড মানে আপনি সব কিছু পাবেন এটাতে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেছেন, বিশেষ খাতের জন্য আলাদা কার্ডের মাধ্যমেই কার্ড দেওয়ার কথা। বেনিফিটগুলো তো আলাদা আলাদা, এবং আমরা সমাজের যে সমস্ত জায়গায় এই বেনিফিটগুলো টার্গেটেড ওয়েতে আমরা কিন্তু দিচ্ছি, সুতরাং এটা তো আলাদা কার্ড হতেই হবে। একই ব্যক্তি যেন বারবার বরাদ্দ না পায় সেজন্য কঠোর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। ফ্যামিলি কার্ডও পাচ্ছে, তারা হয়তো সেটা বাদ যাবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। তারা সেটাই পাবে। কাল থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম নেওয়া হয়েছে, এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য যেসব কাজ করা দরকার বলে তিনি মনে করেছেন বা মনে করে সেই সব কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি বলেছেন, এবং অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য বিষয়ে। তারপরে 3 নম্বরে আমরা আলোচনা করেছি, আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন, চীনের সাথে চুক্তি হয়েছে হাসপাতাল করার। হাসপাতালের ব্যাপারে চীনের সাথে 5টা চুক্তি হয়েছে ইতিমধ্যে, 1000 বেডের 5টা, এবং এর মধ্যে নীলফামারীতে একটা হবে। আর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে কমপক্ষে এর মধ্যে একটি হসপিটাল হবে শুধুমাত্র মেয়েদের জন্য, এবং কমপক্ষে আবার যদি 2টি হয় তাতে কোনো অসুবিধা নেই। মেয়ে এবং শিশুদের জন্য করা হয়েছে এবং সেভাবে কার্যক্রম চলছে। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে তো কথা বললাম। তারপরে হলো আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে। তাতে তিনি প্রথম যেটা উল্লেখ করেছেন যে 2টা ঈদেই আমাদের যাত্রা ওই রকম আগের মতন যেরকম ছিল সেরকম হয়নি, যানজট নিরসন করার চেষ্টা করছেন। আর ইতিমধ্যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছেন, 4 লেন অনেকগুলো রাস্তা করার চেষ্টা করেছেন, অনেকগুলো ব্রিজ করবেন, এগুলো প্রোগ্রাম দেওয়া হয়েছে এবং এগুলো প্রোগ্রাম দিয়েছে। ঢাকা সিলেটের কার্যক্রমের হাতে নিয়েছেন। এরকম অনেকগুলো কাজ আপনারা জানেন, 2 মাস 10 দিনে আমরা কতগুলো প্রোগ্রামে নিয়েছি, কিন্তু প্রোগ্রাম নেই শুধু। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের ইশতেহারে যেসব কথা বক্তব্য ছিল তা আমরা বাস্তবায়ন করার জন্য অনেকখানি এগিয়ে এসেছি। যেমন ফার্মার্স কার্ড, মহিলা নারীদের ক্ষমতায়নের জন্য কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে ধরেন কৃষকের ঋণের সুদমুক্ত, এগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এগুলো চলছে, চলমান। এবং কোনো সরকারি পৃথিবীতে এসব আছে কিনা আমি জানা নেই, আপনারা জানলে হয়তো বলবেন, যে কোনো সরকার বাস্তবায়নের জন্য তার ইশতেহারের কার্যক্রম 100 দিনের মধ্যে কাজ শুরু করেছে এবং কাজের অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, পাইলট প্রজেক্ট করেছে। এটা আমরা করেছি এবং এটা আপনারা প্রকাশ করবেন বা প্রচারিত হবে আপনাদের মাধ্যমে, সেটা প্রত্যাশা করি। তাই সুতরাং রোডসের অনেক কাজ।
দর্শক, জাতীয় সংসদ ভবনে বাজেট নিয়ে চিফ হুইপের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।